আমরা এই ক্লাসে বিভিন্ন কায়দা শিখব যে কিভাবে অপোনেন্টকে দু চালে মাত করা যায়। এর আগে আমরা দেখেছি এক চালে মাত করার বিভিন্ন কায়দা, সেগুলো তুলনামূলকভাবে খুব একটা কঠিন ছিল না, খুব একটা জটিল ছিল না। আজকে আমরা শিখব দু চালে, এমন এমন সিচুয়েশন যেখান থেকে অপোনেন্টকে আমরা হারাবো, কিন্তু এক চাল না, দু চাল লাগবে। তো দেখা যাক প্রত্যেকটা পজিশন থেকে আমরা কি শিখি। এইখানে প্রথম সিচুয়েশন, প্রথম পরিস্থিতি, যে সাদার পনটা H7-এ পৌঁছে গেছে। সাদা কিন্তু চেষ্টা করতে পারে যে প্রমোট করে খেলা জিতব, কিন্তু আপাতত সেটা সম্ভব না, কারণ কালো কুইন দিয়ে মেরে দেবে। তো সাদার অল্টারনেট মানে আর একটা জেতার প্ল্যান হচ্ছে যে সাদা যদি কুইনটাকে G8 ঘরে নিয়ে চলে আসে তাহলে চেকমেট করতে পারে। এবার তোমরা এখানে ভেবে বার করো যে সাদা কিভাবে এই কুইনটাকে তাড়াতাড়ি G8 ঘরে আনতে পারে এবং জিততে পারে। সাদা দেবে কুইন A8 চেক, বাধ্য করবে কালোর রাজাকে হয় G7 কিংবা F7 ঘরে উঠতে, এবং দুটো ক্ষেত্রেই সাদা কুইন G8-এ রাখবে এবং চেকমেট করবে। তো আবার থেকে দেখো এটা কি করে তোমরা বার করবে। প্রথমে তোমরা দেখবে যে কোন ঘরে গেলে তোমাদের সুবিধা হয়, আর সেই ঘরে তোমরা কোন কায়দায় যেতে পারো। তো আমাদের G8 ঘরে গেলে সুবিধা হয় এবং আমরা এই চেকের সাহায্যে G8-এ যেতে পারি। এ ধরনের মানে স্ট্র্যাটেজিকে, এ ধরনের প্ল্যানকে বলা হয় টার্গেট করে ওই পজিশনটাকে আনা। তো বলা হয় ইংলিশে টার্গেটিং। আমি টার্গেট করলাম, কুইনটা G8 হচ্ছে টার্গেট, তো আমি এই চেক করে এই টার্গেটে পৌঁছে গেলাম। ঠিক আছে, এবার আমরা পরের কায়দা শিখি কিভাবে তোমরা চেকমেট করতে পারবে দু মুভে, এবং সেইটা কি কায়দায়, সেটা আমরা কি কায়দা বলি। দ্বিতীয় হচ্ছে, দেখো আমরা জানি কুইন দিয়ে যদি কিংকে চেকমেট করতে হয় তো নানানভাবে করতে পারো, কিন্তু কুইনকে কিংয়ের কাছাকাছি সামনে রাখতে হবে। তো এখন সাদার নিজের কিং অনেক দূরে, কিন্তু এই পনটা কাছে আছে। পনের সাহায্যে আমি এই চেক দিতে পারি কিংবা এই চেক দিতে পারি। তো যদি আমি এই চেক দিই, কালোর রাজা পালিয়ে যাবে মাঝখানের দিকে। তো আমি এইখানে চেক দেব যাতে কালোর রাজা ধারের দিকে পালায়, মানে কোণার দিকে পালায়, তাহলে পরবর্তীকালে আর পালাবার বেশি জায়গা নেই। আমি এর পরে এই চেক দিয়ে ওকে চেকমেট করব। খেয়াল করো এখানে পন এগিয়েও চেক দিতে পারি, কিন্তু তাহলে ও পালিয়ে যাবে A5-এ। তো চেকমেট করার একমাত্র মুভ হচ্ছে কুইন A5। তাহলে আমি টু মুভে চেকমেট করলাম, কিন্তু এক্ষেত্রে আমি কি কায়দা ব্যবহার করলাম সেটাকে বলা হয় তাড়া করা। কোথায় তাড়া করলাম? কোণার দিকে তাড়া করলাম, ধারের দিকে তাড়া করলাম। কিভাবে করলাম? প্রথমে কুইন C5 চেক, আর তারপরে কুইন A5 চেক। ঠিক আছে, প্রথমে দেখেছিলাম টার্গেট করে কি করে জিতবো, এবার দেখলাম তাড়া করে কি করে জিতবো। ইংলিশে এটাকে বলা হয় চেজ করা, মানে তাড়া করা, চেজিং। তৃতীয় পদ্ধতি দেখো কিভাবে আমরা দু চালে মাত করতে পারি, সেটা হচ্ছে টেনে আনা। এটাকে আমরা ডিকয়ও বলে থাকি ইংলিশে, কিংবা বলতে পারি লিওর করা, মানে ওকে টেনে আনা এমন একটা ঘরে যেখানে আমার সুবিধা হয়। তো এক্ষেত্রে দেখো আমরা, তোমার হয়তো মনে আছে যে একটা পদ্ধতি দেখেছিলাম, সেটাকে বলে ডবল চেক, এবং খুবই মানে উপযোগী পদ্ধতি, খুবই কার্যকরী হয় সেটা। যদি সঠিকভাবে ডবল চেক দিতে পারি তাহলে অনেক সময় চেকমেট হয়ে যায়। এক্ষেত্রে কালো কিন্তু আমার বিশপটাকে অ্যাটাক করেছে। বিশপটাকে না পালিয়ে কিংবা না সাপোর্ট করে আমি অপোনেন্টকে চেকমেট করব। আমি এই ডবল চেক দিতে পারি, কিন্তু কালো আমার রুককেই মেরে দেবে। লাভ আর হলো, চেক থেকেও পালালো, রুকও চলে গেল। এই ডবল চেকও দিতে পারি, সেক্ষেত্রেও আমার রুকটাকে মারবে। তাহলে কি দেব? ওর রাজাটাকে আমি টেনে আনবো একটু দূরে,
চেক, একমাত্র চাল হচ্ছে এইটা। এইবার রুক দেবে ডবল চেক, রুক দিয়েও চেক, বিশপ দিয়েও চেক। ও বিশপ মারার টাইম পাচ্ছে না, কারণ রুক দিয়েও চেক পড়ে গেছে, এবং চেকমেট। তো এই পদ্ধতিকে কি বলে? টেনে আনা, কিংবা লিওর করা, কিংবা ডিকয়। এবার দেখো কালোর দান। কালো এখানে কি দেবে? সাদার রাজার অলরেডি কোনো ঘর নেই পালাবার মাঝখানে, যদিও মাঝখানে আছে, চারিদিকে অনেক জায়গায় পালাতে পারা উচিত, কিন্তু এই পজিশনটাই এমন যে সাদার নিজের গুটি সব কটা ঘরকে আটকে রেখেছে, আর F3 এবং F5 ঘরটা কালোর বিশপ এবং পন আটকে দিচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে কালো জিতবে কিভাবে? ফাঁসিয়ে তো দিয়েছি। জেতার কায়দা হচ্ছে কালো দেবে D5 চেক। দেখো রাজা কোথাও যেতে পারছে না, কিন্তু তোমরা নিশ্চয়ই নিয়মটা মনে আছে তোমাদের, অপাসা কিংবা এন প্যাসেন্ট নিয়ম, যেখানে সাদা এই পণটাকে মারতে পারে। কেন মারতে পারে? এর মুখের উপর দিয়ে দুঘর দিয়েছি বলে এইটা মারতে পারি। আবার মনে করিয়ে দিচ্ছি, এই নিয়মটা কিন্তু শুধু একটা চালের জন্য অ্যাপ্লিকেবল। যদি এখন না মারতে পারে, তাহলে পরবর্তী চালে বলতে পারবো না যে এটা মারতে পারবো। তো মারতে গেলে এখনই মারতে হবে, আর অবশ্যই চেক আছে, মারতেই হবে। তখন কালো দেবে রুক8 চেক এবং মেট। কিং কোথাও পালাতে পারছে না। তো হলো কি? কালো অবশ্যই নিয়ম জানে, পণ মেরে দেবে, কিন্তু সেটা জানা সত্ত্বেও এই চেক এই জন্য দিল যে এই লাইনটাকে খুললো, যাতে চেক আর চেকমেট করতে পারি। ঠিক আছে, এইটাকে বলা হয় লাইন ওপেনিং স্যাক্রিফাইস কিংবা কায়দা। কি করে লাইন খুলে চেকমেট করলাম। পরের পজিশন, এইটা খুবই ইন্টারেস্টিং। সাদা কি করে 2 মুভে কালোকে চেকমেট করবে। মন দিয়ে ভাবো, খুব ভালো লাগবে সলভ করার পরে। দেখো, নর্মালি সাদা যদি এখন এই চেক দেয়, রাজার পালাবার কোনো জায়গা নেই, অনেকগুলো ঘর হয় নিজের পণ আটকে রেখেছে, কিংবা সাদার পণ আটকে রেখেছে, সামনের দিকে যেতে পারছে না, আর পেছনের দিকে রুকও আছে। এই চেক দিলে কালো কিন্তু নাইট দিয়ে নাইট মেরে দেবে, সাদা জিততে পারছে না। আর যদি এই চেক দেয়, তাহলে রুকের লাইন ঢেকে গেল, কালো পালাতে পারবে। তো সাদা জিতবে কিভাবে? সাদা দিল একটা অসাধারণ মুভ, সেটা হচ্ছে রুক E6 চেক। দেখে মনে হচ্ছে মাত, কিন্তু যদি আরো ভালোভাবে দেখো, দেখবে কালোর ঘোড়া আমার রুকটাকে মেরে দিতে পারে। নাইট দিয়ে রুক মরছে, কিন্তু সাদা এখন দেবে নাইট F7 চেক। নাইট আর এইখানে নেই যে আমার নাইটকে মারতে পারবে। আবার এই নাইট এইখানে পালাবার ঘরও আটকে রেখেছে, সাইডে পালাতে পারছে না, সামনে পালাতে পারছে না, চেকমেট। তো রুক খাইয়ে কি করে চেকমেট করলো? তো এ ধরনের পজিশন যেখানে চারিদিকে ঘিরে গেছে, মানে রুক খাওয়াবার জন্য এই ঘরটাও আটকা পড়ে গেল, এইটাকে বলা হয় ব্লক করা, ব্লকিং। মানে অপোনেন্টের রাস্তা ব্লক করে দিলাম পালাবার, তারপরে নাইট চেকে মেট হয়ে যাচ্ছে। এবার আমরা একটা পজিশন দেখব, সেখানে বিশপ আর রুক দুটো কিভাবে মিলেমিশে অপোনেন্টকে চেকমেট করে, তার একটা নমুনা দেখব। সাদার চাল, সাদা কিভাবে জিতবে। দেখো, সাদা এখানে দিচ্ছে বিশপ E5। উদ্দেশ্য পরের দানে যাই দেয় না কেন কালো, কালো হয়তো এইটা দিল কিংবা যেখানেই দিক, এইভাবে চেকমেট করবে। বিশপের সাহায্যে রুক, আর কিং আগেও আসতে পারছে না, পেছনেও যেতে পারছে না, ফেসে গেছে। এই রুক এই চেকটা বাঁচাবার কোনো উপায় নেই। একটা শান্ত মুভ বিশপ E5, কিন্তু
ডেডলি থ্রেট, মারাত্মক উদ্দেশ্য। এইখানে বিশপ আর রুক কিভাবে চেকমেট করে সেটা শিখলাম। পরে আর একটা মজার পজিশন দেখছি, এইটাকে বলা হয়, ঘাবড়ে যেও না শুনে, এটাকে বলা হয় জুগজুয়াং। জটিল নাম, ঘাবড়ে যেও না, কিন্তু এটার মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমাদের কোনো ভালো চাল নেই, যাই খেলবো আরও ক্ষতি হয়ে যাবে। তো এমন একটা অবস্থা, এখানে যদি কালোর দান থাকে, কালোর রুক যদি সরে, তাহলে এই রুকের সামনে কিং চলে আসছে। আর নাইট যদি সরে, তাহলে আর একভাবে মেট হবে, সেটা আমরা দেখছি। হোয়াইটের বেস্ট মুভ, জাস্ট হোয়াইট অপেক্ষা করলো। এবার দেখো কালোর কোনো ভালো চাল নেই, দিতে তো পারে অনেক চাল, যেমন যদি এই রুক দিয়ে এটা মারে, এক চালে মাত হবে, মানে মেট ইন 2 হবে। এক চাল রুকে 1 গেলাম, মারলে দ্বিতীয় চালে মাত হচ্ছে। যদি এই রুকটা এইভাবে সরে কোনোখানে, সরি হ্যাঁ এইভাবে সরে যায়, আমি দেব নাইট দিয়ে ডবল চেক, নাইটেরও চেক, রুকেরও চেক, ঠিক আছে? ফলে আবার থেকে চেকমেট। যদি নাইট সরে যায় কোনোখানে, ধরে নেওয়া যাক নাইট এখানে সরল, তাহলে আবার সাদা দেবে নাইট চেক। এখানে নাইট থাকলে মারতে পারত, নাইট যেহেতু সরে গেল, চেকমেট। তো হলো কি, কালো যাই দিক না কেন, নাইট সরলে নাইটের চেকমেট খাবে, রুক সরলে ডবল চেকে চেকমেট খাবে, আর কালোর কোনো চালই নেই। তো এ ধরনের পজিশন, যেখানে যাই দিই না কেন আমার পজিশন আরও খারাপ হয়ে যাবে, যেটা এখানে ব্ল্যাকের অবস্থা হয়েছে, এই ধরনের পজিশনকে ইংরেজি ভাষায়, আসলে ইংরেজি ওয়ার্ড না, এটা জার্মান ওয়ার্ড, তো জার্মান ভাষায় এইটাকে বলা হয় জুগজুয়াং, এবং ইংরেজি সেটাকে ধার করেছে, তো আমরা বাংলাতেও সেটাকে জুগজুয়াংই বলবো। জুগজুয়াং মানে এমন পরিস্থিতি যেখানে আমার হাতে ভালো চাল তো নেই, বরং খারাপ চাল আছে, যাই দিই না কেন খারাপ চাল। আমি চাইবো চাল না দিতে, কিন্তু চাল তো দিতেই হবে। তো এইটা হলো জুগজুয়াং। এবার শেষ এক্সাম্পল আজকে, এইটাকে বলা হচ্ছে, অনেক সময় আমরা বলি সিঁড়ি ভাঙা পদ্ধতি কিংবা স্টেয়ার কেস। তো সেইটা হচ্ছে সাদার দান সাদা কিভাবে জিতবে। দেখো, চেক, কিং এই লাইনে থাকতে পারবে না, এইখানেও আসতে পারছে না, কারণ পেছনে আর একটা রুক আছে। এবার যেই এইখানে গেল, ঠিক সিঁড়ির মতো মইবে এই চেক দিলাম। এবার আবার এইখানে আসতে পারবে না, এই রুক আছে, আর এইখানে থাকতে পারবে না এই রুক, আর সামনে তো যেতেই পারছে না আমার রাজার জন্য। তো যেখানে দুটো রুক পর পর হেঁটে হেঁটে, যেমন ধরা যাক এইটা এইখানে আসলো, পরের দানে এইটা আসলো, যদি সম্ভব হতো এইটা আবার যেত, আবার এইটা যেত, এই ধরনের মুভমেন্টকে, দুটো রুকের মুভমেন্টকে বলা হয় স্টেয়ার কেস মুভমেন্ট, কিংবা সিঁড়ি দিয়ে চড়ার মুভমেন্ট, সিঁড়ি ভাঙা মুভমেন্ট। তো এই কয়েক কায়দায় আমরা দেখলাম কিভাবে আমরা খেলাকে দু চালে ফিনিশ করতে পারি। কিন্তু এটা শুধু মেট ইন 2 ছিল না, এর সঙ্গে আমরা কয়েকটা কায়দা শিখলাম কিংবা রিভাইজ করলাম। ভালো থেকো, এই পদ্ধতিগুলো নিজের খেলায় ব্যবহার করো।